আপনার যদি একটি ক্লোদিং ব্র্যান্ড থাকে অর্থাৎ ফ্যাশন ব্র্যান্ড থাকে যেখানে আপনি জামা-কাপড় ক্লোদিং প্রোডাক্ট সেল করছেন এবং আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে স্ট্রাগল করছেন। অর্থাৎ কিভাবে প্রপার স্ট্র্যাটেজি সেট করবেন, কিভাবে Facebook ক্যাম্পেইন গুলা সাজাবেন, কনটেন্ট স্ট্র্যাটেজি কি হবে, আপনার ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে সেটা নিয়ে যদি স্ট্রাগল ফেস করেন, দেন ইউ আর ইন দ্য রাইট ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কিভাবে একদম শুরু থেকে একটি ক্লোদিং ব্র্যান্ড স্টাবলিশ করতে হয়, আপনার সেটার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো কেমন হবে, আপনি কনটেন্ট প্ল্যানিং কিভাবে করবেন, ক্যাম্পেইন প্ল্যানিং কিভাবে করবেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা হবে, আপনার বায়ার পার্সোনা কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো। ভিডিওটি একটু বড় হবে, বাট আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনি আপনার বিজনেস এট লিস্ট 20 থেকে 25% পর্যন্ত স্কেল করতে পারবেন এবং আপনি আপনার কস্ট পার অর্ডার অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। আমি ফাহিমুল ইসলাম খান লাস্ট ফিউ মান্থসে বাংলাদেশের বেশ কিছু বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এর পাশাপাশি আমি ব্র্যাকের মাধ্যমে ব্র্যাক বিজনেস স্কুলের মাধ্যমে বাংলাদেশের প্রায় 160 ফিমেল এন্টারপ্রেনার্সদেরকে ট্রেন করেছি। সেখানে 90% এন্টারপ্রেনার্সদের বিজনেসে কিন্তু ক্লোদিং বিজনেস। সো আমার লাস্ট 1.5 ইয়ার্স এর এই ক্লোদিং বিজনেস রিলেটেড কনসালটেন্সি রিলেটেড যত নলেজ আছে, যত স্ট্র্যাটেজি আছে, যত আইডিয়া আছে, সেই পুরোটাই আমি তুলে ধরবো এই একটা ভিডিওতে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। আমরা আজকে যেই মেইন 5টা পয়েন্ট কভার করব সেগুলো হচ্ছে, আপনার বিজনেস যদি আপনি নতুন শুরু করে থাকেন, আপনি আপনার বিজনেসের জন্য আপনার বায়ার পার্সোনাটা কিভাবে সেট করবেন, বায়ার পার্সোনা কি সেটা আমরা দেখব। আপনার বিজনেসের স্ট্র্যাটেজিক ফাউন্ডেশনটা আপনি কিভাবে সাজাবেন, হোয়াট উড বি ইউর স্ট্র্যাটেজি, আপনার স্কেলের প্ল্যানটা কি হবে, কি কি স্টেপস আপনি মাথায় রাখবেন, সেগুলো আমরা দেখব। আমরা কিভাবে আপনাদের বিজনেসের বা আমাদের যে ক্লোদিং ব্র্যান্ডের বিজনেসটা আছে সেটার ফেসবুকের ক্যাম্পেইন প্ল্যানিং অর্থাৎ 360 ক্যাম্পেইন প্ল্যানিং কিভাবে করতে হয় সেটা দেখব। আমরা আমাদের বিজনেস গুলোর টার্গেট অডিয়েন্স কার অর্থাৎ কি ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করব সেটা আমরা দেখব। এবং আমাদের অ্যাড ক্রিয়েটিভ গুলো কেমন হবে অর্থাৎ কি ধরনের ক্রিয়েটিভ এখন বেশি কাজ করে ক্লোদিং ব্র্যান্ডের জন্য, কি ধরনের ক্রিয়েটিভ দিলে আপনার হচ্ছে গিয়ে সিটিআর হাই থাকবে, আপনার হচ্ছে গিয়ে ক্লিকস হায়ার থাকবে, রোয়াস হায়ার থাকবে, এই ধরনের আমরা স্ট্র্যাটেজি গুলো বা ক্রিয়েটিভ গুলো আমরা দেখব। তো সবার প্রথমে চলে আসি হচ্ছে গিয়ে বায়ার পার্সোনাতে। বায়ার পার্সোনা ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন একটা জিনিস, আপনারা বাংলাদেশে কিন্তু ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করছে এমন কিন্তু পেজের সংখ্যা হিউজ, রাইট? আপনার প্রচুর আছে, এই নাম্বারসটাও আমরা দেখব কতগুলো পেজ আপনার ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করছে বাংলাদেশে। এখন দেখেন, ধরে ধরে নিলাম আমরা হিসাবের সুবিধার্থে বাংলাদেশে 1 লাখ পেজেস আছে যারা ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করে। সবাই তো ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করে, সবাই জামা কাপড় সেল করে, সবাই থ্রি পিস সেল করে, সবাই শাড়ি করে। বাট এর মধ্যেও হাউজ ইউর ব্র্যান্ড বা আপনার যে ক্লোদিং বিজনেসটা, এই বিজনেসটা বাকি বিজনেস থেকে কিভাবে আলাদা, এটাকে যদি আপনি একটা মানুষ হিসেবে কনসিডার করেন, হাউ ইউর বিজনেস ইজ ডিফারেন্ট ফ্রম আদার বিজনেসেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি বায়ার পার্সোনা। অর্থাৎ আপনি আপনার যে বিজনেসটা সেটাকে যদি একটা ব্র্যান্ডটা আপনি সেটাকে যদি একটা মানুষ হিসেবে চিন্তা করেন, সেই মানুষটা কেমন হবে সেটাকেই আমরা বায়ার পার্সোনা বলি। আমি আপনাকে দুটো পেজ দেখাই। যেমন ধরুন এটা একটা ট্রেন্ডি বাস। দিস ইজ আ পেজ। ঠিক আছে? এখানেও কিন্তু আপনার ক্লোদিং প্রোডাক্ট সেল করে, ক্লোদিং আইটেম সেল করে। দিস ইজ আ পেজ, রাইট? এরপরে দেখেন এটা আমি আরেকটা দেখাই। এরপরে দেখেন দিস ওয়ান, ঠিক আছে? লীলাবতী। ঠিক আছে? লীলাবতী বুটিক বাই তাবেনদা। এটাও কিন্তু একটা ক্লোদিং পেজ, রাইট? ২ টাই কিন্তু ক্লোদিং প্রোডাক্টস সেল করছে। এটাও ক্লোদিং প্রোডাক্ট সেল করছে, এটাও ক্লোদিং প্রোডাক্ট সেল করছে। বাট আপনি যদি দেখেন এই ২ টা বিজনেসের বায়ার পার্সোনা কি সেইম? না। এই ২ টা বিজনেসের বায়ার পার্সোনা সেইম না। দেয়ার ইস এ হিউজ ডিফারেন্স, 360 ডিফারেন্স। ২ টা বিজনেস ক্লোদিং নিয়ে কাজ করছে। আপনিও হয়তো ক্লোদিং নিয়ে কাজ করবেন। বাট আপনার বায়ার পার্সোনাটা কিন্তু আপনাকে নিজেকেই আসলে ডিফাইন করতে হবে। সো আমরা একটা যদি স্লাইড আপনাদেরকে দেখাই, যেমন ধরেন ফার্স্ট এ যে ট্রেন্ডি বাস যেই পেজটার কথা বলছিলাম, ধরেন যে দিস পেজ, ঠিক আছে? এই যে পেজটা, এই পেজটা যে বায়ার পার্সোনা বা এটার যে টার্গেট অডিয়েন্স এবং এই পেজটা লীলাবতী, এটার টার্গেট অডিয়েন্স কিন্তু সেইম না। আমরা যদি একটু বায়ার পার্সোনাটা বুঝার চেষ্টা করি, দেখেন ট্রেন্ডি বাস একে যদি আমি একটা টার্গেট অডিয়েন্স বা একে যদি বায়ার পার্সোনা হিসেবে কনসিডার করি, এটাকে যদি আমি ট্রেন্ডি বাসকে যদি একটা মানুষ হিসেবে দাঁড় করাতে চাই, এই পেজটাকে একটা মানুষ হিসেবে যদি কল্পনা করি, এটা কি হবে? এটা ১৬ থেকে ২৯ বছর বয়সী একটা মেয়ে হবে। রাইট? মেয়ে হবে। আচ্ছা। এরপর এর লোকেশন হবে হচ্ছে গিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা। অর্থাৎ এই এরিয়ার মানুষটাই হবে। অথবা আমি ধরে নিচ্ছি ঢাকা। ঢাকার হচ্ছে গিয়ে তারা ধানমন্ডির একটা মেয়ে। সে বাংলা, ইংলিশ সবই পারবে।
সে যদি ডিভাইস ইউজ করে তাহলে সে স্যামসাং, শাওমি, ওপ্পো, রিয়েলমি, ভিভো অথবা আইফোন সে ইউজ করবে। তার যদি ইন্টারেস্ট থাকে, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার যদি ইন্টারেস্ট থাকে, তার ইন্টারেস্ট হবে মিম মার্কেটিং, ফ্যাশন, মোবাইল গেমিং, স্পোকেন ইংলিশ, টিকটকের ভিডিও, লোকাল ইনফ্লুয়েন্সার, গ্যাজেটস। এই ধরনের জিনিসগুলোতে কিন্তু এই মেয়েটার ইন্টারেস্ট থাকবে, যাকে আমরা ট্রেন্ডি বাজের একটা বায়ার পার্সন হিসেবে কনসিডার করছি। তাকে তার বিহেভিয়ার যদি আমরা চিন্তা করি, তার বিহেভিয়ার হবে সে এঙ্গেজ শপার হবে, সে ফ্রিকোয়েন্টলি ভিডিও দেখে, হাই কন্টেন্ট কনজাম্পশন আছে তার, সে ট্রেন্ড ফলো করে এবং সে রিলস এবং স্টোরিতে সে এঙ্গেজ হয়। এটা হচ্ছে ট্রেন্ডি বাজেট। অর্থাৎ এখান থেকে আমরা যদি ইন্টারেস্ট গুলা দেখি, তার মানে আপনার বায়ার পার্সোনাটা বা আপনার যে ট্রেন্ড বা আপনার যে মানুষটা, তারা কি মিম মার্কেটিং অনেক পছন্দ করবে, তারা হচ্ছে কি স্পোকেন ইংলিশ, টিকটক ভিডিও খুব পছন্দ করবে, তারা হচ্ছে কি আপনার ট্রেন্ড নিয়ে থাকতে পছন্দ করবে, তারা নেটফ্লিক্স তারা নেটফ্লিক্সে কন্টেন্ট দেখে, তারা অ্যামাজন প্রাইমে কন্টেন্ট দেখে, ঠিক আছে? তারা হচ্ছে কি আপনার যে ফুড ডেলিভারির যে অ্যাপ গুলা, পাঠাও, ফুড পান্ডা, এগুলো খুব হেভিলি ইউজ করে। তার মানে দেখেন, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখন আপনার এই যে পেজের যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা যদি আপনি এই ইন্টারেস্ট বেসিসে সাজান, অর্থাৎ আপনি যদি একটু মিম মার্কেটিং করেন, আপনি যদি নেটফ্লিক্স এর কন্টেন্ট নিয়ে আপনি হচ্ছে গিয়ে যদি পপুলার থাকেন, রিসেন্টলি হচ্ছে গিয়ে তারা কে ড্রামা দেখে, কে পপ দেখে, এবং হচ্ছে গিয়ে আপনার লাস্ট যে হচ্ছে গিয়ে কিছু একটা কে ড্রামা এস লাইন খুব ভাইরাল হয়েছে, দ্যাট ইজ আ মিম মার্কেটিং অ্যাজ ওয়েল। এই জিনিসগুলা আপনার হচ্ছে গিয়ে পেইজে, অর্থাৎ আপনার কন্টেন্ট গুলো এই ধরনের ট্রেন্ড রিলেটেড হতে হবে, যদি আপনার অডিয়েন্সটা এই গ্রুপের হয়, 16 থেকে 29 হয়। এখন দেখুন, পরবর্তীতে আবার আমরা যদি লীলাবতীতে চলে যাই, লীলাবতী কি? লীলাবতী হচ্ছে আরেকটু মোর ম্যাচিউরড এবং সিনিয়র অডিয়েন্স এর জন্য, ঠিক আছে? সো আমরা যদি লীলাবতীর টার্গেট অডিয়েন্সটা দেখি, দেখেন লীলাবতী হচ্ছে 26 থেকে 42 বছর এবং তারা হচ্ছে কি ফিমেল, এবং আমরা যদি তাদের অকুপেশন দেখি, তারা হচ্ছে প্রফেশনাল এন্টারপ্রেনার্স টিচার। আবার এখানে দেখেন, আমরা যখন ট্রেন্ডি বাসটা দেখছিলাম, তারা কি মোস্টলি হচ্ছে তাদের অকুপেশন যদি আমি ধরি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। বাট লীলাবতী বিউটি, হোয়াট আর দে? দে আর হচ্ছে প্রফেশনাল হোম মেকার, টিচার। ভেরি ডিফারেন্ট কিন্তু, রাইট? আপনার দুটাই কিন্তু ক্লোদিং বিজনেস। এখন লীলাবতীতে আপনি যেই ধরনের কনটেন্ট দিবেন, আপনি ট্রেন্ডি বাজে ডেফিনিটলি সেই ধরনের কনটেন্ট দিবেন না। ট্রেন্ডি বাজ উড বি মোর টুয়ার্ডস জেন জি। আপনার ইয়াং অডিয়েন্সকে টার্গেট করে আপনার কনটেন্ট গুলো দিতে হবে। whereas লীলাবতীতে যদি আসেন, আপনাকে এথনিক ফ্যাশন, হ্যান্ডলুম, শাড়ি, ওমেন্স ক্লোদিং, সাস্টেনেবল ফ্যাশন, বুটিক ফ্যাশন, এই ধরনের জিনিসপত্র দিতে হবে। আমি আরেকটা যদি কমন এক্সাম্পল দেই, ধরেন আপনি যখন ট্রেন্ডি বাজের কোনো কনটেন্ট ক্রিয়েট করছেন, আপনার টার্গেট চ্যানেল হবে, যদি আমি গুগল অ্যাডস এর কথা চিন্তা করি, আপনার টার্গেট চ্যানেল হবে হচ্ছে গিয়ে কে ড্রামা, মিউজিক যারা দেখছে, কে ড্রামা যারা দেখছে, কে পপ যারা দেখছে, এই ধরনের অডিয়েন্স হবে আপনার এই ট্রেন্ডি বাজের টার্গেট অডিয়েন্স। whereas আপনি যদি লীলাবতী বুটিক দেখেন, আমি কি করব? আমি তখন পাকিস্তানি সিরিয়ালস গুলা বা হিন্দি সিরিয়ালস, এই ধরনের যে অডিয়েন্স গুলো আছে, চ্যানেল গুলো আছে, সেগুলোকে কিন্তু আমি টার্গেট করব। সো দুটোই ক্লদিং বিজনেস, বাট দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। সো আশা করছি বায়ার পার্সোনাটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই যে বায়ার পার্সোনার বেসিসে আপনার এই ধরনের এই বিজনেসটা যদি একটা মানুষ হইতো, তাহলে তারা কিরকম হতো, এর বেসিসে কিন্তু আপনার পুরো স্ট্র্যাটেজি, কন্টেন্ট, চ্যানেল মিক্স এগুলো আপনাকে সাজাতে হবে। যেমন ধরুন, আমি যদি আরেকটু আপনাকে দেখাই, এখানে যদি একটু সহজ করে দেই, যেমন আপনার যদি ধরেন যে আপনি যদি লীলাবতীর ওনার হন, লীলাবতী, আপনি কি করবেন? আপনি হচ্ছে গিয়ে হিন্দি ড্রামার চ্যানেলগুলো আপনি ফোকাস করবেন। আপনি পাকিস্তানি সিরিয়ালের হচ্ছে গিয়ে আপনি ফোকাস করবেন। আর আপনি যখন ট্রেন্ডি ওয়াচার হবেন, আপনি কি করবেন? আপনি হচ্ছে গিয়ে মিউজিক, পপ কালচার, পপ কনটেন্ট, ঠিক আছে? আপনি হচ্ছে গিয়ে কে ড্রামা, এই ধরনের কনটেন্ট গুলো আপনাকে বেশি ফোকাস করতে হবে। কনটেন্টে প্লেসমেন্টটা আপনাকে এনশিওর করতে হবে। সো দ্যাট ইজ হোয়াট আ বায়ার পারসোনা ইজ। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে। এরপর আসুন স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন, অর্থাৎ আপনার বিজনেসের স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন কি হবে সেটাও আমরা একটু বুঝার চেষ্টা করি। যেমন ধরুন যে আপনার টার্গেট অডিয়েন্স কিরকম হবে, 25 থেকে 45 হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, 18 থেকে 60 হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন ইওর প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্টের টাইপ কি, আপনার হচ্ছে গিয়ে বায়ার পারসন কি, সেটার উপর ডিপেন্ড করে। এটার মার্কেট পটেনশিয়াল আছে 1.4 বিলিয়ন বাই 2025, অর্থাৎ 2025 এর শেষের দিকে এই মার্কেটটা 1.5 বিলিয়ন ডলারের হচ্ছে গিয়ে ফ্যাশন মার্কেটটা হয়ে যাবে। আপনারা যখন হচ্ছে গিয়ে আপনাদের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে চাবেন, আপনারা অবশ্যই চাবেন একটা অথেন্টিসিটি এবং ট্রাস্ট যেন আসে। বাকি 7টা পেজের সাথে আপনার ডিফারেন্সটা আসবে যখন মানুষ আপনাকে ট্রাস্ট করবে। আপনারা যদি দেশীয়র কথা চিন্তা করেন, দেশীয় কিন্তু কনটেন্টে খুবই ভালো করছে। মানুষজন দেশীয়র নাম অনেক শুনছে।
সো ইউ নিড টু ট্রাস্ট অথেন্টিসিটি। আপনার অথরিটি এস্টাবলিশ করতে হবে মানুষকে আপনার কনটেন্টের মাধ্যমে। ঠিক আছে? ইন দ্যাট কেস আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন যখন যে ইভেন্ট থাকে ওমেন্স এন্টারপ্রেনার স্টোরি আপনার যে এন্টারপ্রেনারশিপ জার্নিটা অর্থাৎ আপনি যে বিজনেসটাকে গ্রো করছেন, কি অবস্থা থেকে শুরু করছেন, আপনি বাকি ৭ টা মানুষকে যে হেল্প করছেন, এই জার্নিটা আপনার পার্সোনাল জার্নিটা আপনারা হচ্ছে গিয়ে এস্টাবলিশ করেন। আপনার ব্র্যান্ডটাকে আপনার পার্সোনাল ব্র্যান্ড যেটাকে আমরা বলি ফাউন্ডার লেড বিজনেস অর্থাৎ আপনার অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনার ইমেজটা আপনি এস্টাবলিশ করেন। পরবর্তীতে যেটা হচ্ছে গিয়ে আপনি যখন রাইট নাও যখন অনলাইন বিজনেস করতে যাবেন, সেটা Facebook এ হোক, Google এ হোক, ওয়েবসাইটে হোক, ইউ অলওয়েজ নিড টু ফোকাস অন মোবাইল ফার্স্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনার কনটেন্ট গুলা অলওয়েজ 1:1 অথবা 9:16 রিলস হতে হবে এবং কনটেন্ট গুলো এমন হতে হবে যেন মানুষজন যখন নেটিভলি আসলে ফোন দেখছে, ফোনের মধ্যে যখন সে রিলস এর মাঝখানে আপনার অ্যাডটা আসলে যেন সে জিনিসটা কনজিউম করে। অর্থাৎ মানুষকে আপনি কখনোই টু মাচ সেলস পুশ করতে পারবেন না। আপনার কনটেন্ট গুলো এমন হতে হবে মানুষজন যেন অ্যাজ এ ASMR হিসেবে, অ্যাজ এ মেসমারাইজিং কনটেন্ট হিসেবে জিনিসটাকে কনজিউম করে, নট অ্যাজ এ অ্যাড। পরবর্তীতে যেটা হচ্ছে হাই কোয়ালিটি ভিজুয়াল খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ আপনি যখন পেজে পোস্ট করবেন, ফোন থেকে তুলে কোনমতে তুলে জামাকাপড় কুঁচকায় আছে, সেই ধরনের কনটেন্ট দিবেন না। আপনাকে কনটেন্ট এবং ভিজুয়ালের প্রতি, ইমেজের প্রতি আসলে অনেক বেশি এফোর্ট দিতে হবে। সেই জিনিসগুলা নিয়েও আমরা কথা বলব। সো দিস ইজ হাউ ইউ ফিক্স ইউর মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন। এই ৫ টা পয়েন্ট আসলে আপনাকে ফলো করতে হবে। পরবর্তীতে ক্যাম্পেইন প্ল্যানিং খুবই ইম্পোর্টেন্ট পার্ট। এই ক্যাম্পেইন প্ল্যানিংটাতেই আমরা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি টাইম স্পেন্ড করব। আপনার ক্লোদিং ব্র্যান্ডের ক্যাম্পেইন প্ল্যানিংটা ২ টা পার্টে হবে। একটা হবে যদি আপনার ওয়েবসাইট থাকে, আরেকটা হবে যদি আপনার ওয়েবসাইট না থাকে। ওয়েবসাইট থাকলে ক্যাম্পেইন প্ল্যানিং কি হবে এবং ওয়েবসাইট না থাকলে কি হবে সেই জিনিসটা আমরা দেখব। আর এই টেমপ্লেটটা আমরা একটা টেমপ্লেট ফলো করছি। এই টেমপ্লেটটা হচ্ছে যে আমার যারা Facebook অ্যাডস এর স্টুডেন্ট আছেন তারা অলরেডি রিসোর্স সেকশনে পেয়ে যাবেন। আর যারা YouTube এ দেখছেন তারা চাইলে আমার এই Facebook কোর্সে এনরোল হয়ে আপনারা হচ্ছে গিয়ে এই কমপ্লিট স্লাইডটাও পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে এটার যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাও আপনারা পেয়ে যাবেন যারা অলরেডি কোর্সে এনরোল হয়েছেন। যারা হননি হয়ে যেতে পারেন। আর আমার যে Facebook কোর্সে কিন্তু শুধু আমি কিন্তু এই যে একটা স্ট্র্যাটেজি সেটা না। আমার Facebook মার্কেটিং কোর্সে কিন্তু রেগুলারলি বিভিন্ন অডিয়েন্স স্ট্র্যাটেজি আমি আপলোড করি। কোন আপডেট আসলে সেটা আপলোড করি এবং সপ্তাহে ২ টা করে সাপোর্ট ক্লাস থাকে। সো আপনারা যারা এখনো এনরোল হননি চাইলে আমার এই Facebook মার্কেটিং কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। সেটারই রিসোর্স সেকশনে আপনারা এই সমস্ত টেমপ্লেট, এই পাওয়ার পয়েন্ট এগুলো সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে আমাদের প্ল্যানিংটা ফার্স্ট এ ধরে নিচ্ছি আমার হচ্ছে গিয়ে ওয়েবসাইট নেই। ওয়েবসাইট না থাকলে আমি কিভাবে প্ল্যানিং করব? সো আমি এখন পর্যন্ত প্রায় অসংখ্য ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করেছি, কনসালটেন্ট করেছি। আমি যেই ক্যাম্পেইন গুলোতে যেই স্ট্র্যাটেজিতে সবচাইতে ভালো পারফরম্যান্স পেয়েছি সেটি কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। সো দেখেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি ২ টো ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে? ২ টো ক্যাম্পেইন কি আপনি ২টাই হবে হচ্ছে গিয়ে আপনার সেন্ড মেসেজ ক্যাম্পেইন। কারণ আপনার তো কোনো ওয়েবসাইট নেই। আপনি একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন করবেন যেটার আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকবে হচ্ছে গিয়ে এনগেজমেন্ট। অর্থাৎ আমরা জানি যে আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইন এনগেজমেন্ট থেকেও করতে পারি, সেলস এর থেকেও করতে পারি। আমরা একটা ক্যাম্পেইন করব হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ এনগেজমেন্ট থেকে যেটার আমার পারফরম্যান্স গোল হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা অ্যাড ড্রাফট করে দেখাই, ইনিশিয়ালি একটা ড্রাফট করে দেখাই। ধরুন আপনারা কোন একটা ক্যাম্পেইন করছেন, আপনারা ক্রিয়েটে আসলেন। আপনারা এখান থেকে এনগেজমেন্টে যাবেন। এনগেজমেন্টে গিয়ে কন্টিনিউতে দিবেন। দিয়ে হচ্ছে গিয়ে আপনারা ম্যানুয়ালি করবেন। আমরা ম্যানুয়ালি এনগেজমেন্টটাই করব। করার পরে দেখেন এখানে অ্যাড সেট লেভেলে এসে আপনারা যেটা করবেন এখানে দিবেন হচ্ছে গিয়ে এই যে দেখেন মেসেজ ডেস্টিনেশন। মেসেজ ডেস্টিনেশন থেকে দিবেন হচ্ছে গিয়ে আপনারা এই যে মেসেজ ডেস্টিনেশন থেকে দিবেন, দিয়ে নিচে চলে আসবেন। নিচে চলে আসবেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটা আপনারা দিবেন। আর আপনারা বাজেটটা যেটা করবেন ক্যাম্পেইন লেভেলে দিবেন না, অ্যাড সেট লেভেলে দিবেন। আর ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয় সেগুলো নিয়ে আসলে এই চ্যাপ্টারে কথা বলব না। এই ভিডিওতে কথা বলব না। কারণ দিস ইজ মোর অ্যাবাউট বিল্ডিং আপ দ্য স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন প্ল্যানিং। ক্যাম্পেইন কিভাবে সেট করতে হয়, ক্রিয়েটিভ ওয়াইজ, প্লেসমেন্ট ওয়াইজ ক্রিয়েটিভ কিভাবে বসাবেন, কিভাবে সিটিআর বাড়াবেন এগুলো নিয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও চ্যানেলেও আছে, আমার কোর্সেও আছে। সো আই এম নট ডিসকাসিং অন দোজ পয়েন্টস টুডে। সো এখান থেকে আমরা মেসেজ ডেস্টিনেশন দিব এবং মেসেজ ডেস্টিনেশন থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনসটা দিব। এখন দেখেন এখানে আমরা ২ টা অ্যাড সেট করব। ঠিক আছে? ২ টা অ্যাড সেটকে একটা অ্যাড সেট করব যেটা আমাদের অ্যাডভান্টেজ অন থাকবে, যেমন দিস ক্যাম্পেইন। ঠিক আছে? দিস ক্যাম্পেইন ইস এটা কি আমাদের অ্যাডভান্টেজ অন আছে। দেখেন এখানে আমরা যখন কোন কিছু দিচ্ছি না, দিস ইজ মাই অ্যাডভান্টেজ অন। আমি ফার্দার লিমিট না করলে এটা আমার অ্যাডভান্টেজ অন। আমরা এটা একটা অ্যাড সেট করব। এরপরে যেটা করব আমরা ফার্দার লিমিট করে
আমরা হচ্ছে কি আরেকটা অ্যাড সেট করব যেখানে আমরা জেন্ডার দিব শুধু ফিমেল, ঠিক আছে? শুধু ওমেন দিব। সো আমরা দুটাতেই কিন্তু ওমেন দিব। আমরা যখন হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ প্লাস করছি সেখানেও আমরা ওমেন দিব। আর যখন আমরা অরিজিনাল ক্যাম্পেইন করছি সেখানেও আমরা ওমেন দিব। সো হোয়াট ইস দ্য ডিফারেন্স? ডিফারেন্স কেন? আসলে ২ টা অ্যাড সেট কেন করতে বলছি? আপনি যখন অ্যাডভান্টেজ প্লাসটা অন রাখবেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন থাকবেন, এখানে আপনি ওমেন দেওয়ার পরেও যেটা হবে আপনার অ্যাডটা কিছুটা মেন্সদের কাছেও যাবে। অর্থাৎ মেন্সদের কাছেও মেসেজ আসবে। আপনি মেন্সদের কাছ থেকেও মেসেজ পাবেন। অনেক সময়ই হয় যে মেন্সরা আপনার ওমেন্স প্রোডাক্ট কিনে তার ওয়াইফ, মাদার্স বা তাদের কাউকে গার্লফ্রেন্ডদেরকে গিফট করার জন্য। সো আমরা একটা ক্যাম্পেইন রাখবো যেখানে আমরা ওমেন্সটাকে অ্যাজ এ সাজেশন হিসেবে দিব। যেহেতু এখানে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অন করা, আমরা সুইচ ফার্দার লিমিট করি নাই। তার মানে আমার এই অ্যাডটা কি? অ্যাডটা মেইলদের কাছেও যাবে। যদিও এখানে আমরা শুধুমাত্র ওমেন্স দেখাচ্ছে। বাট দেখেন, এই যে এখানে বলছে, "We will show your ads beyond those settings when it's likely to improve your performance" অর্থাৎ আমরা কি? আমরা হচ্ছে একটা অ্যাড সেট করছি অ্যাডভান্টেজ প্লাস অন করে ইন্টারেস্ট বেসিসে এবং এখানে শুধুমাত্র ফিমেল টার্গেট করব এবং আমরা যদি পারেন আপনাদের যদি কাস্টম অডিয়েন্স থাকে আপনারা এখান থেকে কাস্টম অডিয়েন্স অর্থাৎ প্রিভিয়াস পেজে এনগেজ হয়েছে, ওয়েবসাইট ভিজিট করেছে, ওয়েবসাইটে আপনার না প্রিভিয়াস পেজে এনগেজ হয়েছে, আপনাকে ইনবক্স করেছে। এই ধরনের কাস্টম অডিয়েন্স গুলো আপনারা দিয়ে দিবেন। কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও আমার ভিডিও আছে। সো ওই ব্যাপারেও ডিসকাস করছি না। কাস্টম অডিয়েন্স দিয়ে দেওয়ার পরে আপনারা একটা অ্যাডভান্টেজ প্লাস এর একটা ক্যাম্পেইন অ্যাড সেট রান করে দিবেন। রান করার পরে আপনারা যেটা করবেন এই অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে নিবেন। ঠিক আছে? এই অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে আমরা যেটা করব আমরা হচ্ছে কি এখন ফার্দার লিমিট করে আমরা সুইচ সেটআপ করে শুধুমাত্র কি করব? শুধুমাত্র এখন এখানে আমরা ওমেন্স দেরকে দেখাবো। ওমেন্স দেরকে দেখায় আপনারা যে ডিটেইল যে টার্গেটিং এর যে সাজেশন আছে সেই সাজেশন গুলো এড করে দিতে পারবেন। অর্থাৎ আপনার বিজনেসের বায়ার পারসন এর সাথে যেগুলা চায়। যেমন ধরেন আমি যদি এখন লীলাবতীরটা বানাই, আমি এথনিক ফ্যাশন, হ্যান্ডলুম, শাড়ি ডিপিং এই ধরনের আমি হচ্ছে কি ইন্টারেস্ট গুলাকে টার্গেট করব বা আমি যদি ট্রেন্ডি বাজে হই তাহলে আমি মিম ফ্যাশন, মোবাইল গেমিং, স্পোকেন ইংলিশ এই ধরনের অডিয়েন্স গুলাকে আমি টার্গেট করব। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমার ২ টা অ্যাড সেট গেল। এখন দেখেন ২ টা অ্যাড সেট আমার একটা গেল অ্যাডভান্টেজ প্লাস, একটা গেল ন্যারো অডিয়েন্স। মানে যেটাকে আমি অরিজিনাল অডিয়েন্স বলছি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনারা ৮ সেন্ট করে একেকটা মেসেজ পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা মেসেজে আপনাদের খরচ হবে ৮ সেন্ট করে। এবং আপনার হচ্ছে যেটা ন্যারো অডিয়েন্স যেটাতে ফিমেল অডিয়েন্স শুধু টার্গেট করছেন সেটাতে আপনারা ১২ সেন্ট করে হয়তো একেকটা মেসেজ পাবেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা ৮ সেন্ট করে যদি হয়, আপনার ডেইলি বাজেট আপনারা দিবেন হচ্ছে গিয়ে $৩০ এবং যে ন্যারো যে অডিয়েন্সটা আছে সেটাতে দিবেন হচ্ছে গিয়ে $১০। অর্থাৎ এই $৩০ থেকে আপনি যদি ৮ সেন্ট করে আপনার যদি প্রত্যেকটা মেসেজে কস্ট থাকে, আপনি তাইলে এই $৩০ ডিভাইডেড বাই ৮ সেন্ট করলে আপনি ৩৭৫ টা মেসেজ পাবেন এভরিডে। এটা হচ্ছে আপনার যে যেটাতে আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্সটা রেখেছেন। এবং যেটাতে আপনি শুধু ফিমেল অনলি রেখেছেন সেখানে ধরে নিচ্ছি আমরা ১২ সেন্ট করে আমাদের খরচ হবে। যেহেতু ফিমেল অনলি তে আপনার মেসেজের কস্ট মেসেজের খরচটা একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনি মেসেজ পাবেন হচ্ছে গিয়ে ৮৩ টা। অর্থাৎ আপনি টোটাল মেসেজ পাচ্ছেন একদিনে ৪৫০ টা আপনি মেসেজ ডেইলি পাবেন যদি আপনার কনটেন্ট খুবই ভালো হয়। এখন আমরা ধরে নিচ্ছি যে নরমালি যেটা হয় প্রতি ১৩ টা মেসেজ থেকে একটা কনভার্সন হয়। আপনার বিজনেস যদি অনেক ভালো থাকে সেক্ষেত্রে ১০ টা থেকেও হতে পারে, ৮ টা থেকেও হতে পারে। বাট আমি অন এভারেজ যেটা দেখেছি প্রতি ১৩ টা মেসেজে একটা কনভার্সন হয়। তার মানে আপনি যদি ৩৭৫ টা মেসেজ পান, আপনার হচ্ছে গিয়ে এবং প্রতি ১৩ টাতে যদি একটা করে সেল আসে, সেক্ষেত্রে আপনি ২৯ টা সেল পাবেন এই অ্যাড সেট থেকে এবং এই ন্যারো অডিয়েন্সটা থেকে আপনি যেহেতু আপনার ৮৩ টা মেসেজ এসেছে, ৮৩ টা মেসেজ থেকে আপনি ধরে নিচ্ছি যে এখানে আপনি হচ্ছে গিয়ে প্রতি ১০ টা মেসেজে একটা করে পাবেন। সেক্ষেত্রে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে ৮ টা করে ৮ টা অর্ডার আপনি পাবেন। তার মানে আমি ধরে নিচ্ছি এখন আপনি ২৯ টা অর্ডার পেয়েছেন একটা অ্যাড সেটে, আরেকটা অ্যাড সেটে পেয়েছেন ৮ টা অর্ডার। আপনার এভারেজ যদি থাকে হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি আপনার এভারেজ রেভিনিউ হচ্ছে গিয়ে ৳১০,০০০ ৳১,০০০ করে। ৳১,০০০ করে আপনার রেভিনিউ হলে আপনি পাচ্ছেন হচ্ছে ৳২৮,০০০ এই একটা অ্যাড সেটে এবং আপনি পরের অ্যাড সেটটাতে পাচ্ছেন হচ্ছে ৳৮,০০০। আপনার বাজেট $৩০ দিবেন আপনি হচ্ছে গিয়ে এই অ্যাড সেটটাতে এবং পরেরটাতে দিবেন $১০। আপনি ROAS পাবেন 7.3 পরেরটাতে পাবেন 6.41 কারণ আপনার রেভিনিউ আমরা জানি ROAS এর ফর্মুলা কি? ROAS এর ফর্মুলা হচ্ছে গিয়ে রেভিনিউ ডিভাইডেড বাই বাজেট। সেটাই হচ্ছে গিয়ে ROAS, ঠিক আছে? অর্থাৎ আমরা এই এনগেজমেন্ট ক্যাম্পেইন এ ২ টা অ্যাড সেট, ২ টা অ্যাড সেটে আমার বাজেট হচ্ছে $৩০ $১০ আমি ROAS পাচ্ছি এইটা। আমার পার্সেন্টেজ অফ বাজেট কি? অর্থাৎ আমার 50% বাজেট যাবে সেন্ড মেসেজ ক্যাম্পেইন এর এনগেজমেন্ট অবজেক্টিভ এ। এখন পরবর্তীতে আরেকটা আসেন। পরবর্তীতে আমরা যেটা করব আমরা আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এই ক্যাম্পেইনটাও হবে হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ ক্যাম্পেইন বাট দিস উইল বি আ সেল ক্যাম্পেইন অর্থাৎ
আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনটাতে একটা তো চালিয়েছি, এটা আমরা ডিসকার্ড করে দিব। সো ডিসকার্ড করে দিয়ে আমরা যেটা করব ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে গিয়ে সেল ক্যাম্পেইন করব, করে কন্টিনিউ তে যাব। আমরা যখন পরবর্তীতে সেল ক্যাম্পেইনে আসছি, এসে এখান থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস এটা অফ করে দিচ্ছি। করে যখন আমরা অ্যাড সেট লেভেলে আসছি, এখান থেকে আমরা মেসেজ ডেস্টিনেশনটা চুজ করব। সো মেসেজ ডেস্টিনেশনটা চুজ করে আমরা যখন এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশন থেকে বাকি যেগুলো আছে অফ করে শুধুমাত্র মেসেঞ্জারটা রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা পারফরম্যান্স গোল দেখতে পারবো, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ পারচেসেস থ্রু মেসেজেস অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ পারচেসেস থ্রু মেসেজিং। এই অপশনটা আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি হয়তো নাও পেতে পারেন। আপনি যদি না পান কোনো সমস্যা নেই। ইন দ্যাট কেস আপনি যেটা করবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনসটা আপনি হচ্ছে গিয়ে চুজ করবেন। আপনি আপনার বাকি চ্যানেলগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা চুজ করে নিবেন। সো এখন দেখেন তাহলে আমি কি বলছি? আমি বলছি যে আপনি মেক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন যদি পান তো ভ্যালু অফ কনভারসেশন পেলে তো পেলেনই। আর যদি না পান যেমন ধরেন যে এই পার্টিকুলার এই এড অ্যাকাউন্টটাতে এভেইলেবল আছে কারণ তারা ম্যানুয়ালি মেটার সাথে কথা বলে এই ২ টা অপশন তারা টার্ন অন করে নিয়েছিল। আপনারাও চাইলে মেটার সাথে কথা বলে করে নিতে পারেন। বাট যদি নাও থাকে ইন দ্যাট কেস আপনারা যেটা করবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা কিন্তু চুজ করবেন, নট কনভার্সন। কনভার্সন দিলে কিন্তু এটা আপনাকে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে চলে যায়। সেক্ষেত্রে আবার মেটা পিক্সেলের ইভেন্টের ব্যাপার-স্যাপার আছে। আপনি কনভার্সনটা হচ্ছে গিয়ে আপনি মেসেজ থেকে করতে পারবেন না। আপনাকে কনভার্সেশন এই দুটার মধ্যে পার্থক্য আছে। কনভার্সন মানে হচ্ছে গিয়ে সেল, আপনার গোলটা অ্যাচিভ করা, কনভার্ট করা। আর কনভারসেশন মানে হচ্ছে গিয়ে কথোপকথন। অর্থাৎ মেসেজে তার সাথে আপনার কথোপকথন ক্রিয়েট হবে। অর্থাৎ সে আপনাকে নক করে একটা ডায়ালগ ওপেন হবে। সো সেন্ড মেসেজ ক্যাম্পেইন এ আপনারা অলওয়েজ কনভারসেশন টাই রাখবেন। আচ্ছা দেওয়ার পরে বাকি যে নিয়মগুলো আছে যেভাবে করেছি সেভাবে আপনারা এটার ক্ষেত্রেও আপনারা হচ্ছে গিয়ে ২ টা এড সেট ক্রিয়েট করবেন। সেইম আগের মতো ছিল। একটা থাকবে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, একটা থাকবে ন্যারো অডিয়েন্স, ফিমেল অনলি। অর্থাৎ এখানে বুঝার যে বিষয়টা হচ্ছে আমরা একটা অবজেক্টিভ রেখেছি এনগেজমেন্ট এ, একটা রেখেছি সেলস এ। অর্থাৎ আপনি প্যারালালি আসলে ২ টা ক্যাম্পেইনই টেস্ট করবেন। আপনি যেটা থেকে ভালো পারফরম্যান্স পাবেন সেই ক্যাম্পেইনটাই আস্তে, আস্তে স্কেল আপ করবেন। এবং শুধুমাত্র এনগেজমেন্ট এ না থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এনগেজমেন্ট এর পাশাপাশি একটা সেল ক্যাম্পেইনও রান করেন। আর আপনারা যদি ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারসেশনটা অন করতে পারেন সেক্ষেত্রে তো আসলে অনেক ভালো। ঠিক আছে? সেক্ষেত্রে যেটা হবে কি আপনারা এই যখন হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনারা ইনবক্সে মেসেজ গুলাকে এজ এ পারচেজ হিসেবে কনভার্ট করে দিবেন। তখন দেখবেন এই যে এরকম মেটা পারচেজ কনভার্সন ভ্যালু এরকম নাম্বার আসলে আপনার শো হবে যদি আপনার ওয়েবসাইট নাও থাকে। সো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের $1.5 করে প্রত্যেকটা সেলে খরচ হবে 1.8 করে। এস্টিমেটেড রেজাল্ট অর্থাৎ আমার যদি বাজেট থাকে হচ্ছে গিয়ে $30 সেক্ষেত্রে আমার $1.5 করে যদি প্রত্যেকটা খরচ হয় অর্থাৎ আমি ২০ টা সেল পাবো। আর এখানে আমি ৬ টা সেল পাবো এবং আমার রেভিনিউ হবে ২০,০০০ এবং হচ্ছে গিয়ে ৫,৫০০ ২ টা অ্যাড সেট। এটাও একটা আমার ফিমেল অনলি অ্যাড সেট থাকবে, আরেকটা থাকবে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এখান থেকে টোটাল যেটা হচ্ছে যে এই হিসাবে এই প্ল্যানের অনুযায়ী আপনারা টোটাল বাজেট ডেইলি বাজেট যদি ৳১০,০০০ থাকে আপনি ৬২,০০০ এর মতো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনার 6.03 একটা ROAS থাকবে। আর আপনি যদি পার্সেন্টেজ অফ বাজেট বলেন যে কোন অ্যাড সেট এবং কোন ইয়াতে কত বাজেট দিবেন, আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন এ আপনার থাকবে হচ্ছে গিয়ে 50% বাজেট ২ টা অ্যাড সেটের ৩৭% এবং ১২% করে ডিভাইড থাকবে। ফিমেল অনলি তে থাকবে হচ্ছে গিয়ে ১২% বা $১০। আপনারা হচ্ছে গিয়ে যেটাতে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ অন থাকবে সেখানে থাকবে $৩০। দিস ইস ফর এনগেজমেন্ট ক্যাম্পেইন। এবং সেল ক্যাম্পেইন এ থাকবে আপনার 50% বাজেট সেখানে ৩৭% থাকবে হচ্ছে গিয়ে ওপেন অডিয়েন্স এ, যেখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্টেজ প্লাস থাকবে আর হচ্ছে গিয়ে 12% থাকবে শুধু ফিমেল অডিয়েন্স এ। সো দিস ইস দ্যা মোর অর লেস পার্সেন্টেজ। আপনার এটা হতে পারে আপনার কাছে যদি এই ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন এই অপশনটা না থাকে, ইন দ্যাট কেস আপনি পার্সেন্টেজটা বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখানে আপনি হচ্ছে গিয়ে $৪০ দিতে পারেন। এখানে আপনি হচ্ছে গিয়ে $১০ দিতে পারেন। এখানে আপনি $১৫ দিতে পারেন। আর এখানে আপনি হচ্ছে $১০ দিতে পারেন। সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা উপরেরটাতে চলে গেল হচ্ছে গিয়ে 62% শুধুমাত্র এনগেজমেন্টে। আর আপনার সেলস অবজেক্টিভ এ যে সেন্ড মেসেজ ক্যাম্পেইন করবেন সেখানে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে ৩১%। দিস ইস ফর উইথআউট ওয়েবসাইট। এখন আপনার যদি ওয়েবসাইট থাকে সেম জিনিসটা আমরা 50-50 করব। 50% যাবে হচ্ছে গিয়ে আমার এনগেজমেন্টে সেন্ড মেসেজ ক্যাম্পেইনের জন্য। আমার সেল ক্যাম্পেইনের জন্য যাবে হচ্ছে গিয়ে 50% সেন্ড মেসেজ আপনার ওয়েবসাইটের সেল ক্যাম্পেইনের জন্য। এখন আপনি যেটাতে ভালো রেজাল্ট পান, আপনি যদি সেন্ড মেসেজে আস্তে, আস্তে ভালো রেজাল্ট পান সেক্ষেত্রে সেখানে বাজেটটা বাড়াবেন। যদি ওয়েবসাইটে ভালো রেজাল্ট পান সেক্ষেত্রে ওয়েবসাইটে বাজেটটা বাড়াবেন। আর এই টেমপ্লেটটা কিন্তু আপনারা রিসোর্স সেকশনে কোর্সের রিসোর্স সেকশনে আসলে পেয়ে যাবেন। এখন দেখেন একটা জিনিস যে আসলে যেহেতু প্রোডাক্টটা ফিমেল ওরিয়েন্টেড, ফিমেল ফোকাস, আপনাকে আসলে সেন্ড মেসেজ ক্যাম্পেইনটাকে আসলে একটা প্রায়োরিটি রাখতেই হবে। আপনার বাজেটের
অলমোস্ট প্রায় এখানে যদি আমি বলি যে অলমোস্ট প্রায় এখানে আপনার এটা আমরা 40 করে দেই, এটাকে হচ্ছে গিয়ে 20 করে দেই। অলমোস্ট আপনার বাজেটের আসলে 60-70% আপনার সেন্ড মেসেজে রাখতেই হবে। আপনি 30 থেকে 40% রাখতে পারবেন হচ্ছে গিয়ে ওয়েবসাইট সেলে। যদি আপনার এটা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটের সেল করবেন। মেক্সিমাইজ কনভার্সন করে আপনি ওয়েবসাইট মেসেজিং আপনার কনভার্সন ডেস্টিনেশনটা হবে ওয়েবসাইট। আমি যদি দেখিয়ে দেই, কারণ আপনার যদি হচ্ছে গিয়ে ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি তো সিম্পলি জানেনই কিভাবে করতে হবে। আপনি সেল ক্যাম্পেইন করবেন। সেল ক্যাম্পেইন এ হচ্ছে গিয়ে কন্টিনিউ গিয়ে আপনারা এখানে অ্যাড সেট লেভেলে এসে আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাসটা অফ করে দিব। দিয়ে আমরা যেটা করব এখান থেকে হচ্ছে গিয়ে এই যে ওয়েবসাইট, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে সেল করব। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনারা মেসেজিং ডেস্টিনেশন maximum নাম্বার অফ কনভারসেশন। সো দিস ইস হাউ ইউর ক্যাম্পেইন প্ল্যানিং শুড বি লাইক। আপনারা যদি এভাবে রেভিনিউ করেন, আপনারা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিবেন যে এস্টিমেটেড রেজাল্ট কত পাচ্ছেন, প্রত্যেকটার অর্ডারের জন্য কতগুলা মেসেজ থেকে একটা কনভার্সন করতে পারছেন। যেমন এখানে যেটা বললাম ১২-১৩ টা মেসেজ আসলে লেগে যায় এভারেজে। সো এভাবে করে আপনারা আপনাদের ক্যাম্পেইনের প্ল্যানিংটা সাজাবেন। সো দিস ইস হোয়াট দ্য ক্যাম্পেইন প্ল্যানিং ইস লাইক। টার্গেট অডিয়েন্স নিয়ে আমি যেটা আপনাকে বললাম, আপনাকে আসলে জেন্ডারটা ডিফাইন করতে হবে। জেন্ডার আমরা যখন ২ টা ক্যাম্পেইন করব, একটা ক্যাম্পেইনে আমরা যখন অ্যাডভান্টেজ প্লাস অন করব, সেখানে আমরা হচ্ছে গিয়ে জেন্ডারটা ফিমেলই রাখবো। ফিমেল রাখলেও দেখবেন যে আপনারা অনেক মেসেজ আসবে হচ্ছে গিয়ে মেইলের কাছ থেকে। আপনারা যখন অ্যাড সেটে এসে এখান থেকে যখন কোন একটা ক্লোজ যখন করে ফেলবেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা যখন কোন একটা পার্টিকুলার ক্যাম্পেইন যখন সিলেক্ট করছেন, ধরেন আমরা এই ক্যাম্পেইনটাই সিলেক্ট করছি। করে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যখন ব্রেকডাউন এ এসে যখন জেন্ডার করছি, আপনারা দেখতে পারবেন যে অনেক মেসেজ বা অনেক কনভার্সন বা কিন্তু আসে কিন্তু হচ্ছে গিয়ে কোথা থেকে? মেইলের কাছ থেকে। যেমন এই ক্যাম্পেইনটাতে ফিমেইলের রিচ হয়েছে ১৫৭, মেইলের রিচ হয়েছে ৫২। ঠিক আছে? সো আপনারা এখান থেকে জেন্ডারটা দেখতে পারবেন। যদিও ফিমেল অনলিও দেওয়া থাকলেও আসলে অনেক সময় মেইলের কাছে রিচ হয়। সো আপনারা অ্যাডভান্টেজ এ ফিমেল দিবেন। দিয়ে হচ্ছে কি আরেকটা যেটা করবেন, আরেকটা ন্যারো অডিয়েন্স দিবেন। ন্যারো অডিয়েন্স এ দিয়ে শুধুমাত্র ফিমেল আপনারা করবেন। এইজ আপনার বিজনেসের সাথে যেই এজ গ্রুপটা যায়, এটা হচ্ছে গিয়ে ২৫ থেকে ৫৫ হইতে পারে, ৪৫ হতে পারে। সো অ্যাজ পার ইউর বিজনেস, যেমন ট্রেন্ডিবাজ ট্রেন্ডিবাজের জন্য জিনিসটা কি ছিল? ১৮ থেকে ৩০ ইস দেয়ার টার্গেট গ্রুপ। হয়তো লীলাবতীর জন্য কি ছিল? লীলাবতীর জন্য ছিল হচ্ছে গিয়ে ২৫ থেকে ৫৫। ঠিক আছে? ইন্টারেস্ট, ইন্টারেস্টও যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা বায়ার পার্সোনাতে দেখলাম, ইন্টারেস্ট হবে হচ্ছে গিয়ে আপনার বিজনেসের টাইপ ওয়াইজ। সব জায়গাতে খালি ক্লোদিং, ফ্যাশন ওয়্যার এগুলা যদি ইন্টারেস্ট দেন, আপনার বাকি সবাইও কিন্তু সেইম ইন্টারেস্ট দিচ্ছে। আপনার যদি একটু ট্রেন্ডি ফ্যাশন হয়, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টে দিতে পারেন হচ্ছে গিয়ে Netflix ইস ইউর ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টে থাকতে পারে হচ্ছে গিয়ে মিম মার্কেটিং, আপনার ইন্টারেস্টে থাকতে পারে হচ্ছে গিয়ে কনটেন্ট, টিকটক কনটেন্ট, K-pop, পপ ড্রামা এই ধরনের ইন্টারেস্ট থাকতে পারে। আবার আপনি যদি হচ্ছে কি একটু এইজড আপনি যদি একটু সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনার আসতে পারে হচ্ছে গিয়ে এথনিক ফ্যাশন, হিন্দি সিরিয়াল, পাকিস্তানি সিরিয়াল এই ধরনের জিনিস আপনার ইন্টারেস্টে আসতে পারে। কাস্টম অডিয়েন্স অলওয়েজ আমি সাজেস্ট করব আপনার কাস্টম অডিয়েন্সটা এড করেন। আপনার পেইজে যারা আগে মেসেজ দিয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই ফর এক্সাম্পল, যখন আপনারা কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, ক্যাম্পেইন ক্রিয়েশন এ কিন্তু আপনারা হচ্ছে গিয়ে কাস্টম অডিয়েন্স কে যারা আপনার পেইজে মেসেজ দিয়েছে, অর্থাৎ আপনার একটা ক্যাম্পেইন রাখা উচিত। যেমন ধরুন আমরা যখন ইয়াতে যাচ্ছি, যে অডিয়েন্সে যখন যাচ্ছি, দেখেন এই যে এখানে যখন আমরা কাস্টম অডিয়েন্স এ যাচ্ছি, আমরা যখন ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স এ যাচ্ছি, আমরা কিন্তু এই যে Facebook পেজ থেকে কন্টিনিউ তে গেলে কিন্তু এই যে আমরা এনগেজড উইথ ইওর পেজ আছে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে দেখেন এখানে আছে দ্য পিপল হু হ্যাভ মেসেজড ইউ, অ্যাকাউন্ট সেটার হু সেন্ট ইউ মেসেজ টু ইওর পেজ। সো আমরা এখান থেকে ধরেন অন্য একটা পেজ যদি আমরা চুজ করি, ধরেন আমরা এই পেজটাই চুজ করলাম। চুজ করে দেখেন আমরা এখান থেকে পারবো কিন্তু যে এই যে অ্যাকাউন্ট সেন্টার হু সেন্ড আ মেসেজ টু ইওর পেজ, অর্থাৎ যেই মানুষগুলো আপনাদের এমন অনেক সময় হয় না যে অনেকে আপনাকে মেসেজ দেয় কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে পারচেজ করেনি। আপনি যদি একটা এড সেট করেন শুধুমাত্র আপনার পেজ এনগেজড অডিয়েন্স এর জন্য এবং আপনার যারা রিমার্কেট, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে তাদের জন্য, অর্থাৎ সেই মানুষগুলো যারা আপনাকে পেজে মেসেজ দিয়েও পারচেজ করেনি তাদের কাছে কিন্তু এডটা আরো যাবে। অর্থাৎ কাস্টম অডিয়েন্স অবশ্যই আপনাকে ইউস করা উচিত। অ্যান্ড নাও যদি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির কথা বলি, দেখেন ক্রিয়েটিভ অবশ্যই আপনাকে অনেক বেশি ট্রেন্ডি এবং আপবিট হতে হবে। আমি কয়েকটা ক্রিয়েটিভ যদি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন যে এই যে পেজটা, এই পেজটার ক্রিয়েটিভ গুলো যদি দেখেন, আমার লাগি তোমার বাড়ি। সো সবসময় চেষ্টা করবেন অ্যাডটা যেন আপবিট থাকে, অ্যাডে যেন মিউজিক থাকে, খুব মনোটোনাস যেন না থাকে। যেমন ধরেন আবার এই যে কনটেন্ট গুলা, এই কনটেন্ট গুলোও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং ক্লাসি, দেখেছেন? খুব মডার্ন কিন্তু। আপনারা চেষ্টা করেন এই ধরনের একটু জাস্ট ইমেজ দিয়ে
কনটেন্ট না দেওয়ার জন্য এই ধরনের কনটেন্ট আসলে খুব বেশি একটা ভালো কাজ করে না। আপনি যদি ধরেন যে এই পেজের কনটেন্ট গুলো দেখেন, those are good, ঠিক আছে? এবং তাদের যদি রিলস গুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এরাও রিলস নিয়েও আসলে বেশ ভালো কাজ করছে, ঠিক আছে? যেমন ধরেন যে তো মিউজিক ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন যখন অ্যাড বানাবেন, রিলস দিবেন। রিলসে আপনারা হচ্ছে গিয়ে মিউজিক এড করবেন, হিন্দি মিউজিক দিবেন, ট্রেন্ডি ইংলিশ মিউজিক দিবেন। আপনারা মিউজিক দিলে কোনো সমস্যা নাই। আপনারা যদি কপিরাইট আসবে না, আপনারা যদি অ্যাডে কোনো কনটেন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডের যে রেভিনিউটা সেটা আসলে শেয়ার করতে হয়। কিন্তু আপনি তো এখানে আসলে তো অ্যাড দিয়ে তো কামাইতে আসেন নাই। সো আপনার তো অ্যাডের রেভিনিউ গেলে কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে আপনার কপিরাইটের কোনো প্রবলেম হবে না। আপনারা মিউজিক ইউজ করেন। Facebook এর যে মিউজিক সেকশনটা আছে রিলস আপলোড করে, সেখান থেকে আপনারা মিউজিক এড করতে পারেন। এই ধরনের কনটেন্ট না দেওয়ারই চেষ্টা করবেন, যে একটা প্রোডাক্ট দিয়ে কোনমতে জাস্ট খালি একটা ছবি দেওয়া। এই ধরনের কনটেন্ট আসলে খুব বেশি একটা ভালো পারফর্ম করে না। আপনাকে আসলে রিলস এ বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে? যেমন ধরেন যে এদের কনটেন্ট গুলা যদি দেখেন, আমিও যদি আরেকটা ঠিক আছে? যে আমি বেশিক্ষণ আসলে চালাতে পারছি না। আচ্ছা আমি একটু সাউন্ড ছাড়া চালাই। তো এই যে এই ধরনের মিউজিক দিয়ে এই ধরনের কনটেন্ট গুলো আপনারা ইউজ করবেন। তো এই পুরো প্রসেসটা যদি আপনারা ফলো করতে পারেন, যেই এড প্ল্যানিং টা যেভাবে করে দেখিয়েছি, সেভাবে যদি এড প্ল্যানিং করতে পারেন, আপনার বায়ার পার্সোনাটা ডিফাইন করতে পারেন। এই ওয়াইজ যদি আপনারা ক্যাম্পেইন গুলো সাজান, বাজেট ওয়াইজ, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে একটা সেন্ড মেসেজ থাকবে, ওয়েবসাইট সেল থাকবে এবং এখানে হচ্ছে গিয়ে একটা এনগেজমেন্ট অবজেক্টিভ এ চলবে, সেল অবজেক্টিভ এ চলবে, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারশন যদি আপনার থাকে, আর না থাকলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দিয়ে চালাবেন। সো এই ফরম্যাট গুলো যদি ফলো করেন, কনটেন্ট যদি ভালো দেন, টার্গেট যদি ঠিক মতো করেন, ডেফিনিটলি ইওর বিজনেস উইল গ্রো। আর আপনারা যদি এখনো যারা YouTube এ যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, এই রিসোর্স গুলো চাইলে আমার কোর্সে এনরোল হতে পারেন। আর এর পাশাপাশি আদার্স অনেক টিপস অ্যান্ড ট্রিকস আসলে আমি আমার Facebook কোর্সে শেয়ার করি, সেটা রিসোর্সে শেয়ার করি। সো আপনার সাথে হয়তো Facebook কোর্সের লাইভ সাপোর্ট ক্লাসে দেখা হবে। টিল দেন, গুডবাই।